নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। দিকে কেউ বলছেন যে এই মুহূর্তে নির্বাচন দরকার, রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের সমস্যাগুলিকে মোকাবেলা করার আর কেউ নেই। অন্যদিকে কেউ বলছেন যথেষ্ট পরিমাণে সংস্কার না হলে আমরা যে তিমিরে থাকার দরকার ছিলাম সেই তিমিরেই আমরা থেকে যাব, সেজন্য নির্বাচন যথাসময়ে বা যৌক্তিক সময়ে হওয়া উচিত, তাড়াহুড়ার কিছু নেই। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে। তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন। আমাদের সঙ্গে আরও রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, তুমুল জনপ্রিয় টেলিভিশন মুখ এখন জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন। আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইব। প্রথমে আপনার কাছে কি কখনো মনে হয় ফজলু ভাই, এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল? কারণ আপনি যে কথাগুলি, মানে আমি যেই কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম, যে স্বাধীনতার আপনি প্রায়ই বলেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার এই দিন দেখতে হবে, এটা আপনার কোনোদিন ভাবতে হয় না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগের 15 বছর আপনি কেমনে দেখলেন ফজলু ভাই? আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন, আওয়ামী লীগ সংবিধানের কুল মূলনীতিটা মানছে, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে? ভোট হোক, যাই হোক। কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন, আপনি বিএনপির জায়গা থেকেও আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে, বিচার বিভাগে হত্যা কোনটা বন্ধ হয়েছে? কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজলু ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। 52 থেকে 24, 71টা বাদ দিয়ে যদি আপনি 21, ওই যে এটা কি বলে 21শে ফেব্রুয়ারি মাস করেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আপনি 52 আর 24 করে ফেললেন, একাকারে পোস্টার করে ফেললেন। 71টা আপনি বাদ দিয়ে দিলেন। 71টা আপনাকে কি কামড়াইছে নাকি? যদি আপনি 71-এ না থাকেন, আমি ওদের সাথে থাকবো না। আর ছেলেরা যদি 71-এর সাথে থাকে, মুক্তিযুদ্ধের সাথে থাকে, বাংলাদেশের সাথে থাকে, যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে, 71 ঠিক আছে, তাদের যে নেতা, বাংলাদেশের নেতা শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, আতাউল গনি উসমানী, সামরিক নেতা, I do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেজর জিয়া, সেই খালেদ মোশাররফ, সেই 11টা সেক্টর মুক্তিযুদ্ধকে যদি তারা মানে, আমি কোনো ক্ষমতার দ্বারে তো আমি আপনি শুনছেন বুঝে, আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল, আমি 10 দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন, নিব কিনা। মন্ত্রী তো জীবনে কোনোদিন নিব, আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই। তারা যদি এইটা মানে, ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে, কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকবো। ফজলু ভাই, আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71, 25 মানে 52 পরেই 52 পরে 24 এরকম 71 বাদ দিয়া কিনা, ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে 71 আছে আসলে, কিন্তু যেটা সামনে কম আসছে, মানে এটা আছে 1 আর 2 হলো আমি 71 যার কম আছে, বাপের নামটা যার ছোট করে লেখে, শাসার নামটা বড় করে লেখে না, কিছু সে সুসন্তান না। কিন্তু ফজলু ভাই, এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম, এই 71টা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না। তারা তো 71কে ব্যবহার করছে, এটা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, চূড়ান্তভাবে তো ব্যবহারই করছে। আওয়ামী লীগ তো বেচছে, বিএনপি করছে ব্যবহার। আপনারা অপমান করছেন কেন জানেন? হ্যাঁ, কারণ এই মাসুদের নেতা, হ্যাঁ, সার্জি সালাম, ও আমার সন্তান। এগুলো শুনলে পরে ভাই যে কই মরতে ইচ্ছা করে। ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ব্যানগার্ড। এই কথাটা ওরা আগে বললো না কেন? এই কথাটা বলতো তারা না। কিন্তু ফজলু ভাই, আমি জাস্ট বেনিফিট দেওয়ার জন্য ও ইসলামিক ছাত্র শিবির অনুষ্ঠানে গিয়া বলছে ইসলামিক ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে। না, অনুষ্ঠানে যায় না, ও শহীদ মিনারে বলছে। প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলি আমি একটা কথা বলে দিই আপনাকে, জি, যাই মনে করুক, যে যা মনে করুক,
যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে হ্যাঁ। যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না, না, কিন্তু- এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে কিন্তু না। ফজলু ভাই, ওরা আমাকে গুলি কিন্তু করে ফজলু ভাই, মারলে ফেলবে। কিন্তু ফজলু ভাই, এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পরে এটা ওরা প্রত্যাহার করলো তো। বাংলাদেশ নামটা কিভাবে হলো, কিসের মধ্য দিয়ে বাংলাদেশ? এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হলো কেমনে? তুমি 47-কে বলতেছো আজাদির যুদ্ধ, আজাদির যুদ্ধ তো 52 সনে শেষ হয়ে গেছে। 52 সনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না, যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো। মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল। এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো, 69, 71, তোমার বাবার জন্ম কত সনে আমি জানি না, আরো পরে হবে, আমার চেয়ে ছোট হবে তোমার বাবা। তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো, ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে 62, 64, 66, 69, 71 বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয়লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো। এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল, বীজ ফালাইছে বিরোধী দল, চারা লাগাইছে বিরোধী দল, হালিবাজ দিছে বিরোধী দল, ধান হলুদ করছে, পানি দিছে বিরোধী দল। তোমরা এসে 1 মাসে কাইটা দিছো, 1 মাসে কাইটা দিয়ে তোমরা মনে না ফজলু ভাই, ফজলু ভাই, একটা ছোট প্রশ্ন করতে চাই। আপনি যাদেরকে বলতেছেন ওরা আইসা কাইটা দিছে, ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন? একদম একদম, হয়তো বা আরো 15 দিন পরে হইতো, আরো 1 মাস পরে হইতো, কিন্তু হতো না। কে বলছে হয় নাই তো? একদম, কারণ জিনিসটা তো একদম পাকা ছিল তো। 17 বছরে হয় নাই এটার তো? উপায় আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব, মাথা নিচু করে একদম। আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে, কিন্তু এর অর্থই না যে এই যে 15 বছর যাবৎ বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল কাটছে, লাখে লাখে মামলা খাইছে, শত শত গুম হইছে, এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে, তাইলে তাদের সাথে আমার কথা তারা পরে বুঝবে। না ফজলু ভাই, আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি, ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে। ওদেরকে ওরা যখন না, আপনি দেখেন, ওরা যখন বিএনপি কে সরকারে আসতে বলছে, বিএনপি সরকারে আসে না, ওরা কি করবে? বিএনপি সরকারেও আসবে না, ডিস্টার্ব করবে, তো কেমনে হবে? মাসুদ আমার সন্তানের মতো, আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট 80 সনে, ওই সময় বুধ ও জন্মগ্রহণ করে নাই। আমি 80 সনে ছাত্রলীগের প্রেসিডেন্ট, 83 পর্যন্ত এরশাদ বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা। যেদিন জয়নাল, জাফর, মুজাম্মেল, কাঞ্চন, দীপালি শাহ, আমি প্রধান নেতা, আমি একা বক্তৃতা করছি। এগুলো তো এদেরকে বলে লাভ নাই তো, এইসব কথা। তুফাইল আহমদরা কারা, শাহ মুয়াজ্জেমরা কারা, নূরে আলম সিদ্দিকা মুক্তিযুদ্ধ কারা করছে, এরা কি আন্দোলন সংগ্রাম করে? এরা কি আন্দোলন করেই কইছে আমাকে মন্ত্রিসভায় নেও আর আমার কথায় রাষ্ট্র চলবো? এরা তো গিয়ে এখন গ্রামে গ্রামে বৈশা থাকে, ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা। এখন দল করবে, আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম, বাবারা একটা দল করো, তোমাদের দল অনেক বড় হোক, সব মানুষ তোমাদেরকে ভোট দেখ, তোমরা মানুষের কাছে যাও, গিয়া তোমরা দেশ চালাও। কিন্তু আমাদেরকে নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে, এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মুক্তিযুদ্ধের যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে, এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই, এটা আমাকে ধরতে হবে। এটা কে বলছে? কতদিন হয়েছে? আপনি তো নিছে না, তো বরং জামাত শিবিরের সেক্রেটারি যে, আমি আপনাকে কি বলবো, সভাপতি যে যেভাবে আমি হেলালের সাথে তর্ক করছে, আজিজুল বাড়ি হেলালের সাথে, মুক্তিযুদ্ধ যে সঠিক ছিল না, এটা কি ছিল, এইসব কুকথা আকথা বা ওই যে কুযুক্তি, আমি তো ছেলেদের সাথে আলাপ করতে না। আপনি ছেলেদের সাথে আলাপ করেন না, আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে, এই মুহূর্তে 13,000 জনের বেশি এতে লাইভ দেখতেছে। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বাংলাদেশের একজন, মানে আমি কি বলবো, সবচেয়ে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার। আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে, আপনি যাদেরকে 2 প্রজন্মের পরের, 3 প্রজন্মের পরে, আমারও 2 প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে, এর জন্য কি আমরা দায়ী না? আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম? আমরা সব জায়গায় দায়ী। 54 বছরের মুক্তিযুদ্ধকে সবাই, আপনি আমার ওই বক্তব্য শুনবেন, আমি আমার সন্তানকে বলবো, ওই যে আমি বলছি
যে প্রথম দিন থেকেই মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল। শুনছেন আপনি আমার এই বক্তব্যটা? এটা আমি কারে বলছি? যাকে আমি পৃথিবীর, আমি বললাম তো সেটা না, এটা শুধু ট্রেন ভুল পথে চালানো না, মানে মুক্তিযুদ্ধের নাম কইরা মানে শোষণ, জনতোষণ, না, দুর্নীতি। মুক্তিযুদ্ধের নাম করে লাভ হইছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু জেনারেল হইতো না, জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না, বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না, বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাওয়ানির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব, সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না। আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে। না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না। আমার মনে যে ভুল হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ। মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে। বাস দ্যাটস অল। আমি আপনাকে শেষবারের মতো আসবো 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির, যেটা আমি প্রথমেই করেছিলাম, যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন, সেটা আমরা আপনার কাছ থেকে শেষ কথা শুনবো। আপনারা কি আসলে যে ফাউন্ডেশনের কথা বারবার বলছেন, ফজলুল ভাই আসলে এটা বিভিন্ন জায়গায় বলেন, এবং ফজলুল ভাইয়ের সকল কিছুর মধ্যে এইটাই আপনাদের সম্পর্কে একটা প্রধান ফ্ল্যাগ। উনি তো আপনাদের বিরোধিতা করেন না, উনি প্রধান ফ্ল্যাগ যে উনি দেখতে চান যে উনি যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধটার 54 বছর পরে আপনারা সেই যুদ্ধটার পথে আছেন কিনা। এরপরে কারা এটাকে খারাপ ব্যবহার করছে, ভালো ব্যবহার করছে, এটা ওনারও কথা আছে, আপনাদের সবার কথা আছে, কিন্তু ওই ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনের জায়গায় আপনারা এক জায়গায় আছেন কিনা, নাকি এর ক্ষেত্রে সেটা কি হবে, সংস্কারগুলি করা হলে এটা থেকে আমরা আসলে মুক্তি পাইতাম কিনা, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। না, একটা বিষয় হলো কি, দেখেন, যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা, তাহলে তত্ত্বগতভাবে ঠিক আছে, কিন্তু প্রায়োগিকভাবে ঠিক নাই। যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না। কিন্তু যদি আমি তাত্ত্বিকভাবে ধরি, কাগজে কলমে দেখি, তাহলে বিদেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা যে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্দ নয়। তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন? আমরা দেখেন যা কিছুই বলছি আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন, আমি যে কথা বলছি, তুষার ভাই যে সমস্ত কথা বলছি, আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি। আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয়, এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেকে আমরা কিন্তু দেখেছি। এই দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না। কিন্তু আপনি দেখেন 70-এর যে নির্বাচনটা হয়েছিল, যেটাতে আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে জিতেছিল, ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল না? তো তখন কি এই দেশে এই ভূখণ্ডেই তো হয়েছে। আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা, চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না। আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন, আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন, এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব, যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না। একজন লোক কোটি টাকা দিবে, তার কাছ থেকে টাকা নিয়ে একজন ভালো লোককে ভোট দিবে, এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে যে একদম নাই, এটা কিন্তু আমি মনে করি। কারণ আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন, কিন্তু 91 সালেও কিন্তু আমি যদি দেখি যে এরশাদ সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে, 70 সালে না, মানে প্রভাবিত করা। 91 সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতায় এসছে তারা এটা কিন্তু চূড়ান্তভাবে প্রভাবিত করেছে। আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেগুলির দিকে তাকালে আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা, মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার। তো সেটি আপনি কেমনে, মানে আমি সেটাই বলি আপনাকে। জানেন, একটা জিনিস হলো কি, গণতন্ত্রটা কিভাবে অগ্রসর হয়, গণতন্ত্রটা কিন্তু অগ্রসর হয় ট্রায়াল এন্ড এরর বেসিসে। রাইট। মনে করেন একটা ঘটনা ঘটে, ওই ঘটনার পরিণতি দেখে আরেকজন শিক্ষা নেয়, এইভাবে কিন্তু চলতে এটা কিন্তু একদিনের ব্যাপার না। গণতন্ত্র কিন্তু একদিনে আসে না। এটা তো একটা আপনার নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, এর তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে।
না হলে হুট করে হয়ে যায় না। তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে, মার্শাল ল জারি। যেমন ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে 47 আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে 47 থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই, কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে। সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্টি নির্বাচন ছিল, অনেক খারাপ নির্বাচনও ছিল, এখনো নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে। তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেটা এটুকুকে মানা যায়। কিন্তু পাকিস্তান তো পারে নাই, আমরা কিছুটা মাঝখানে পেরেছিলাম, পাকিস্তান তো তাও পারে নাই। তো এইগুলি কিন্তু আপনার ডিপেন্ড করে আপনি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই। 2000 মানে আমরা যেটাকে 111-এর কথা বলি 2007-এর পরে, সেই 111 কিন্তু দেখেন যদি 111-এর সময় না আসতো, ওইটা কিন্তু না আসলে কি হতো, 22শে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল 2007-এ, ওইটা কিন্তু 2014-রই একটা কিন্তু রেপ্লিকা ছিল, কিন্তু ওইটার আদলেই কিন্তু 2014-তে হয়েছে। সব আমার থাকবে, আমরা ঠিকঠাক করে নেব, আমরা প্রধান উপদেষ্টা বানাবো, অমুক তমুক করবো। এইটা হলো কি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সেই চারিত্রিক একটা এক ধরনের আপনার বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু আমি মনে করি যেটা 24-এর ঘটনায় আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া, নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে। এখন যারাই স্বৈরাচারী হতে চাইবে তাদের মাথার মধ্যে কিন্তু 24-এর যে পরিণতি, এরকম পরিণতি তো এর আগে হয় নাই। 24-এর যে পরিণতি, শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং পর্যুদস্ত হওয়ার যে ঘটনা, এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই। এরশাদ দেখেন স্বৈরাচারী ছিল, তারও পতন ঘটছিল, কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও, পেরেছেন তো। কিন্তু এখন কি হচ্ছে, এখন যে বাস্তবতাটা, এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না, অবস্থা এমন দাঁড়িয়েছে। মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে। কিন্তু তার পরিবর্তে আপনি যদি জনগণের হাতে যদি আপনার বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন, তার যে অধিকার, এটা তো অধিকার হবে আমার। আপনি যারা বলতেছেন যে ইউনূসকে 5 বছর রাখতে হবে, ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন, ওনাদের ভালোবাসাকে আমি অনার করি, কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন? না। সবার মতামত দিচ্ছেন না। সবার মতামত যখন নিতে পারবেন, সেটাকে আমি ডেমোক্রেসি বলতে পারবো। আপনি আজকে ইউনূসকে বলবেন, আমি একটা কথা বলে শেষ করি, আজকে আপনি ইউনূসকে ভালো বলতেছেন, আচ্ছা কালকে যদি ইউনূস মারা যায় তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকজন ইউনূসকে কোথায় পাবেন? পাবেন তো না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে সিস্টেম ক্রিয়েট করতে হবে। আপনার সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন, আপনারা নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে উনাকে রাখতে হবে। কেন? উনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তো একটা পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন, উনি প্রকাশ্যে চলে আসেন, ওই পার্টির নেতৃত্ব দেন, ইলেকশন করেন। যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন। ওনার তো টাকার অভাব নাই, 666 কোটি টাকা তো কয়েকদিন আগে মাফ করে নিচ্ছেন, টাকার তো অভাব নাই রে ভাই, ওই টাকা দিয়ে ইলেকশন করেন না, অসুবিধাটা কি? কামাল ভাই, আপনি এই প্রসঙ্গটা নানা সময় তুলেছেন তুষার ভাইও, সেই জন্য এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই যে 24-এর পরবর্তী, বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমরা একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, নতুন সিস্টেম চেয়েছিলাম, আমাদের আশা সাংঘাতিকভাবে ভঙ্গ হয়েছে। কিন্তু আমরা যে 24-এর পরবর্তী বা জুলাই স্পিরিটটার প্রকাশ যে আমরা দেখতে চেয়েছিলাম, সেইটা অনুবাদের দায় বা এক্সিকিউশনের দায় আমরা শুধু এই সরকারকে বা এই যে এখন যে নতুন রাজনৈতিক দলটি তৈরি হয়েছে সেই নতুন রাজনৈতিক দলটির উপরেই দিয়েছি কিনা, মানে আমরা কি পরিবর্তিত হয়েছি? তুষার ভাই থেকে জানতে চাইবো, তারপরে কামাল ভাইয়ের কাছে আসবো যে তুষার ভাই, আমরা কি বদলেছি? ধরা যাক এই আন্দোলনটা তো আমাদের সবারই আন্দোলন ছিল, আমরা তো চাই নাই যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মধ্যে থাকুক, নির্বাচনের নামে প্রহসন করে যারা ক্ষমতার মধ্যে থেকে আছে তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিকই, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে, কেবলমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে। এটা আমাদের ঠিক হয়েছে কিনা, আমরা নিজেরা বদলেছি কিনা? এটা হলো, আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না, এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না। একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি? একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা, সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা। এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ। এখন বিএনপি কি চায়? বিএনপি, আমি খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, বিএনপি বলছে যে নির্বাচন দেন, এটা তো বলছে তারা নানা ভাবে বলছে, কখনো সরাসরি বলছে, কখনো আরে ঠারে বলছে তো। এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। সিদ্ধান্তটা কি সরকার নেবে
যে কবে নির্বাচন হবে কি না হবে? না, সরকারকে সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই। সিদ্ধান্ত নেওয়ার দরকার, দায়িত্ব সরকারের না, একক দায়িত্ব সরকারের না, সিদ্ধান্ত নেবে জনগণ। এখন জনগণ কি চায়, বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে? আমার কাছে মনে হয় না। বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে, কখনো বলে যে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব, আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না, নির্বাচনের ব্যাপারে আমি একমত না। আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত, ম্যান্ডেট প্রাপ্ত না, এগুলি বলে। মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথামালা দেখি আমরা। বাট আমি আপনাকে সিম্পল বলি, এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না, আমার জানার দরকার নাই। কে নির্বাচন হলে বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, জামাত আসবে না, ছাত্ররা আসবে না, ডক্টর ইউনূস আসবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো, আমি আমার ভোটটা দিতে চাই। 30 বছর হয়ে গেছে ভাই, 35 বছর হয়ে গেছে একটা মানুষের, সে জানে না ভোট কিভাবে দিতে হয়, জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয়, সে এইটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব, তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে, ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে। কামাল ভাই, আমি যদি একটু তর্কের জন্য একটু বলি, এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন? এটা আমি তো জনগণ, আমি যেটা চাই। কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 না, এরকম জনগণ তো নিশ্চয়ই আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইউনূস থাকুক থাকুক থাকুক, এরকম জনগণ তো আপনি দেখছেন খালি ডক্টর তারেক মানে জনাব তারেক রহমান আইসা পয়সা পড়ুক এটা চায়, কোন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে চায় নাম বলি, তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায়? না, তারেক রহমান চায় না, কিন্তু জনগণ তারেক রহমানরে চায়, চাইতে পারে, এটা তার ব্যাপার। এবং জনগণ শেখ হাসিনারও, অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমি বলি চাইতো। জনগণ কি ভোট চাই কিনা সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না, আনেন না আপনার ভাই। এত সব মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব। ভাই আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই, ইউনূস চাই, ইউনূস চাই। আমি তো টেলিভিশনে দেখলাম একজন ক্লেরিক চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ইউনূস সাহেব ভোটের মাধ্যমে আসুক না, আমার তো কোনো না নাই। না, ভোটের মাধ্যমে আসতে পারবে না। আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয়, এটা পৃথিবীর কোথায় আছে রে ভাই? আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র, আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায়, এটা ভাবলে তুমি ভুল করবা খালেদ। আচ্ছা, এটা একমাত্র উপায় না, দুই মাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে। দুই মাত্র উপায়, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট। দ্বিতীয় উপায়টা কি? গণঅভ্যুত্থান। ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি? কারণ ভাই গণঅভ্যুত্থান আরেকটা ম্যান্ডেট, আরেকটা উপায়। গণঅভ্যুত্থান তো গণতন্ত্র না। গণঅভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া, এটাই গণতন্ত্র। শুনেন, গণঅভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা। জি, আমি শক্তি দিয়ে, আমার সঙ্গে অনেক লোক আছে, অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি, এটা হলো গণঅভ্যুত্থান। আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম, যে নিরীহ মানুষটা, সেও সঙ্গোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায়, সেটা হলো গণতন্ত্র, সেটা হলো ভোট। আমি তো ভোটটা চাই, যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না, কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মত